সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত মানুষের ঘরবাড়ি উপন্যাসটির ৪৪তম পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। আমরা ত্রৈমাসিক কাগজ বের করছি। এটা শহরে এত প্রচার হলো কিভাবে বুঝি না। এমনিতে যারা গল্প কবিতা লেখে তারা যে উচ্ছন্নে যাওয়া ছেলে ধরেই নেওয়া হয়। চৈতালিদের বাড়ি থেকেও আমাদের প্রতি ভালো ধারণা নেই। আমরা নষ্ট চরিত্রের এমনও ধারণা হয়েছে। পরীকে সবাই এমনিতেই নষ্ট চরিত্রের ভেবে থাকে, অন্তত চৈতালির দিদিরা তো বটেই। এত সব জানার পরও আমাদের কেন জানি মনে হয় আমরা অন্য সবার থেকেই আলাদা। রাস্তায় দল বেঁধে বের হলে আজকাল কেউ কেউ লক্ষ্য করে দেখছি আমরা এমন গাম্ভীর্য নিয়ে থাকি যে দেখলে মনে হবে আমাদের মতো চিন্তাশীল লোক আর হয় না। আসলে মেয়েরা দল বেঁধে যখন যায় তখন সেটা একটু বেশি বেশি। ছোট শহর বলে কে কোন বাড়ির কার ভাই কোন পাড়ায় থাকে ভিতরে ভিতরে সব মহলে মোটামুটি খবর জানা থাকে। আমরা যেমন সুন্দরী মেয়েদের খবর রাখি, তারাও আমাদের অনেকের খবর রাখে। কেবল চৈতালি আর তার দিদিরা আমাদের দেখলে প্রসন্ন হয় না। চৈতালি এমনভাবে পাশ দিয়ে হেঁটে যায় যেন সে আমাদের চেনেই না। চৈতালির দিদিরা বৌদির ক্লাস ফ্রেন্ড বলে দিদিরা বেড়াতে আসতো, কিন্তু চৈতালির নামে কাগজ বের হচ্ছে শুনে ওরা সে যে খাপ্পা হয়ে গেল তার মিটল না। এখন চৈতালির দিদিরা আর আসে না। মাঝে মাঝে মুকুল একা থাকলে আমাকে ভারী করুণ গলায় বলে, কি করি বলতো? আমি সান্ত্বনা দিই, কাগজটা বের করি আগে, তখন দেখবে চৈতালি নিজের গরজেই হাজির হবে। না না, যা অহংকারী, কখনো আসবে না। আমি বলি, আসবে। মুকুলের এক কথা, আসবে না। আলবাত আসবে। কি করে? প্রথম সংখ্যায় প্রশংসা, বেশ। দ্বিতীয় সংখ্যায় গানের সমাজদার দিয়ে আলোচনা, বেশ। তৃতীয় সংখ্যায় ছবি, বেশ। চতুর্থ সংখ্যায় হাজির। মুকুল ছেলে মানুষের মতো বলে ফেলল, দেখো একদিন সুচিত্রা মিত্রের মতো বড় গাইয়ে হবে। কি সুন্দর গলার কাজ। আমরা ওর এত ভক্ত আর ও আমাদের এমন অবহেলা করে। আমি বললাম, অবহেলা আমাদের প্রাপ্য। কেন বলো তো? আসলে আমরা ভালোবাসার কাঙাল। মেয়েরা খুব শেয়ানা হয়, বুঝলে? ওরা দেখলেই বুঝতে পারে। কি বলে তখন জানো? কি বলে? দেখছিস কেমন হ্যাংলার মতো দেখছে? ওরা বুঝি দেখে না? কই, কাছে এলে তো মনে হয় ওরা রাস্তার নুড়ি পাথর দেখতে দেখতে চলে যাচ্ছে। দেখতে দেখতে না, শুঁকতে শুঁকতে। ওই হলো আর কি। মুকুল যেতে যেতেই তখন কত কথা বলে যায়। সে মেয়েদের মনস্তত্ত্ব ব্যাখ্যা করতে ভালোবাসে। জানো বিলু, মেয়েরা অনেক দূর থেকে আগেই দেখে নেয়। কি করে বুঝলে? ওদের চোখের পাওয়ার বেশি। পাশ দিয়ে যাবার সময় মনে হবে ওরা এতে নেই, কিছুই বোঝে না যেন। জানো, সবটাই ছলনা। আমি তো মেয়েরা পাশ দিয়ে গেলে ওদের ঘ্রাণ পর্যন্ত নিতে ভালোবাসি। আহা, এক নারী তোমার পাশে শুয়ে আছে, সে তোমার, তার সব কিছু তোমার, ভাবতে ভালো লাগে না? আমি মুকুলের কথায় কি বলবো বুঝতে পারি না। পরীকে নিয়ে যে এভাবে ভাবি না তা নয়, মন তখন ভারী উতলা হয়ে ওঠে। কেউ নিঃসঙ্গ বোধ করি, যেন পরী আমার সব অস্তিত্ব হরণ করে নিয়ে গেছে। আর ঠিক এ সময়ই ও বলল, পরীকে বোঝা যায় না। কেন? কদিন দেখা নেই, একেবারে ডুব। ভাবলাম আমাদের কাগজ সম্পর্কে ওর আর কোনো ভাবনা নেই। সকালে দিলীপদার কাছে গিয়ে শুনি পরী কাগজ কে দেবে, কাভার কোন কাগজে ছাপা হবে সব দিলীপকে বলে এসেছে। প্রুফ উঠে গেলেই দিলীপ একসঙ্গে ছেপে দেবে। 6 ফরমার তো কাগজ, শুধু দুটো আরও বিজ্ঞাপনের জন্য কাভার ছাপার অর্ডার দেয়া যাচ্ছে না। কাভার কেমন হলো দেখেছ? পরী বলেছে ও কাভার করবে। ও করবে কেন? করুক না, পরী তো সুন্দর ছবি আঁকে, এত করছে, এই সুযোগটা না হয় তাকেই দিলে। আমি রাজি না। না মানে? না,
পরী কি ছবি আঁকবে আমি জানি। পরীর জীবনযাপনের সঙ্গে ছবির কোনো মিল থাকবে না। পোস্টার মার্কা ছবি করবে। সে তার দলের হয়ে এই কাগজে ছবি আঁকলে সে ছবি যাবে না। মুকুল আমাকে জানে। পরীর অনেক কিছুই আমার পছন্দ নয়। সে খবরটা পরদিন দিয়েও এলো। পরী জবাবে বলেছে, ওকে বলো আমি কাভার এঁকে ফেলেছি, পরে না হয় ওর পছন্দ মতো কাভার হবে। মুকুল আমার বাড়ি এসে খবরটা দিলে আমি গুম হয়ে থাকলাম। মুকুল কেমন খেপেই গেল। আচ্ছা বিলু, যে সব করছে, এমনকি কাগজের দাম, ছাপার খরচ সব দিচ্ছে, কাগজের বিজ্ঞাপন থেকে সে টাকাটা নেবে বলেছে, তার একটা কাভার যাবে, এতেও তোমার আপত্তি? সেদিন আমি তক্তপোষে শুয়ে আছি। মুকুল আমার পাশে। কথা বলছি না দেখে বলল, এত কি ভাবছ? সহসা আমার মাথায় আগুন জ্বলে উঠল। উঠে বসলাম। বললাম, ও কি ছবি আঁকবে তুমি জানো না? আমি জানি। কি ছবি আঁকবে? ওই কোনো চাষির উদ্যত হাত কিংবা শ্রমিকের। বেশ ভালো তো, ক্ষতি কি? এটা সাহিত্যের কাগজ, রাজনীতির নয়। পড়ি কিন্তু আমাদের সেদিকে টেনে নিয়ে যেতে চায়। আমি চাই না অমন ছবি থাকুক। পরীর জীবনের সঙ্গে একজন শ্রমিকের কি সম্পর্ক বলো? কোনো সম্পর্কই নেই। বই পড়ে সব জেনে ফেলেছে এমন একটা ভাব। বই পড়ে সব জানা যায় না। পরীর এসব আমার ছলনা মনে হয়। আমার মনে হয় না ও ওরকম ছবি আঁকবে। আঁকলেই বা কে ঠেকায়? ওর তো মন্ত্রগুপ্তি পাঠ করা আছে, সেখান থেকে টেনে বের করে আনা সহজ হবে না। সুহাসদা ওর মাথাটি খেয়েছে। মুকুল বোঝে আমার কষ্টটা কেন এত গভীরে। ঘরের ভিতরে বসে থাকলে সেটা আরো ভারী হয়ে ওঠে। পিলু এসে বলল, মুকুলদা, বাবা তোমায় ডেকেছেন। মুকুল বলল, যাচ্ছি বলেই উঠে গেল। বাবা বারান্দায় বসে, মা চৌকাঠে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আমার ঘরটা উঠোনের শেষ প্রান্তে। বারান্দার কোনো কথাবার্তাই কানে আসবে না। হঠাৎ মুকুলকে ডেকে বাবা কি জানতে চান। কিছুক্ষণের মধ্যেই মুকুল ফিরে এলো। বাবা মুকুলকে কেন ডেকেছিলেন এ সম্পর্কে আমার যেন কোনো কৌতূহলই নেই। আমি শুধু বললাম, জামাইবাবু ট্যুর থেকে ফিরেছে? মুকুল জানে আমি কেন তাকে এমন প্রশ্ন করছি। সে বসে কি দেখলো আমার চোখে মুখে, তারপর বলল, ওটা তোমার হয়ে যাবে, সার্কুলার এলেই হবে। তুমি একটা দরখাস্ত ছর্দির হাতে দিয়ে আসতে পারো, আমাকেও দিতে পারো। টাইপ করে দিলে ভালো হয়। রেফিউজি কথাটার কিন্তু উল্লেখ করবে। কেন, রেফিউজি না হলে হবে না? হবে না কেন, হবে। তবে রেফিউজি হলে জামাইবাবু সহজেই ডিআইকে দিয়ে অ্যাপ্রুভ করিয়ে নিতে পারবে। রেফিউজিদের জন্য আলাদা কোটা আছে। টাইপ করে দেবার কথা বলছে। কোথায় করাবো জানি না। হাতে লিখে দিলে অসুবিধা হবে কিনা জানতে চাইলে মুকুল বলল, ঠিক আছে, ও নিয়ে তোমার ভাবতে হবে না। আমি জামাইবাবুকে দিয়ে ড্রাফট করিয়ে নেব, টাইপ করে রাখবো, সইটা করে দিও। আচ্ছা, তুমি নাকি সেদিন ভাকুরির কাছে কোন গাছতলায় শুয়েছিলে? বাবা বললেন বুঝি? মুকুল বাঁশের খুঁটিতে হেলান দিয়ে বসল। পাজামা সামান্য তুলে পায়ে কি দেখতে দেখতে বলল, জানো, আমার পায়ের চামড়া কি খসখসে, দেখো হাত দিয়ে। শীত আসার আগেই গোড়ালি ফাটতে শুরু করে। তোমার পা দুটো কি সুন্দর। মুকুল এরকমেরই। হাত পা এবং চোখ মুখ সব মিলে মুকুলের মধ্যে একটা শান্তশ্রী আছে। উঁচু লম্বা, কালো রংটা যেন এই চেহারার সঙ্গে ভারী খাপ খেয়ে গেছে। তার এক কথা, ভগবানই যাকে মেরে রেখেছেন তার আর কিছু হবার নয় বিলু। চৈতালিকে আমার পাশে মানাবে কেন? ঘুরে ফিরে কি করে যে আমরা হয় চৈতালি না হয় পড়িতে চলে আসি। আমি উঠে বসলাম। মায়া দুধ রেখে গেছে 2 গ্লাস। মুকুলকে মা বাড়ির ছেলের মতোই ভেবে থাকে। মা বুঝতে পারে মুকুল তার পুত্রের একজন প্রকৃত হিতৈষী। বাবাও এমন ভাবতে শুরু করেছেন। কত অসহায় হলে বাবা তার পুত্রের মতিগতি নিয়ে মুকুলের শরণাপন্ন হতে পারেন এই প্রথম আমি যেন টের পেলাম। বাবার জন্য কষ্টবোধ থেকেই যেন বলা। বাবা আর কিছু বললেন? বলেছেন। কি?
ওসব তোমায় বলা যাবে না। ওরকম বাবা বলতেই পারেন না। পুত্রের কোনো অগৌরবের কথাই বাবা আজ পর্যন্ত কাউকে বলেননি, বলতে চান না। তুমি জানো বাবাকে, বাবার এখন একটাই চিন্তা, পরীক্ষায় আমি ফেল টেল করলে আবার না বাড়ি থেকে উধাও হই। 2 বছর আগের বিলু আর 2 বছরের পরের বিলুতে কত তফাৎ এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। তখন জীবনে পড়ি ছিল না, লক্ষ্মী ছিল না। পরীক্ষায় এক বিষয়ে ফেল করেছি বলতে গিয়ে চোখে জল এসে গেছিল। বাবা কত সহজেই বলেছিলেন, জীবনে 10টা বিষয়ের মধ্যে 9টাতে পাশ করেছ। সোজা কথা, জীবনে কে কবে সব বিষয়ে পাশ করে? সব দুঃখ এক পলকে মুছে গেছিল। কিন্তু এখন পরীক্ষায় ফেল করলে গুম মেরে থাকব। বাবা কোনো সান্ত্বনার কথা বললে হয়তো রেগে যাব। 2 বছর আগে যে বিশ্বাস নিয়ে বাবার সব কিছু মাথা পেতে নিয়েছি, এখন আর তা নিতে পারবো না। বুঝতে পারছি কেউ আমার শেকড় আলগা করে দেবার চেষ্টা করছে। দুধের গ্লাসটা ওকে এগিয়ে দিয়ে বললাম, খাও, বাড়িতে গরু আছে, দুধটা এখনো পাবে। বাবা পরীকেও তার গরুর দুধ খাইয়েছেন। বাবা আমার অদ্ভুত মানুষ। তুমি চলে গেলেই বলবেন, মুকুল কিছু বলল? মানে দুধটা যে শহরের জল মেশানো দুধ নয়, খাঁটি দুধ, তাই তিনি জানতে চান। কিন্তু আজ এমন কি বললেন যা বলতে পারছো না। অনেকক্ষণ এক নাগাড়ে বকছি দেখে মুকুল উঠে দাঁড়ালো, বলল, চলো বের হই। বলে চুমুক মেরে দুধটা শেষ করে সাইকেলে ওঠার আগে বাবাকে বলল, দারুণ খেতে, আমাদের দুধ, সে আর বলবেন না, খাঁটি দুধের স্বাদই ভুলে গেছি। এতে বাবা ভারী আত্মপ্রসাদ লাভ করেন। মুকুল বলায় আমি ক্ষুব্ধ হইনি, কিন্তু পরি বললে আমার রাগ হতো। মনে হতো সবটাতেই পরির ছলনা। বাবাকে ভালো মানুষ পেয়ে খুব চাল মেরে গেল। বের হবার সময় বললাম, ফিরতে রাত হবে, ভেবো না, টিউশনি সেরে ফিরব। আমি আর মুকুল, আর সে চিরপরিচিত বাদশাহী সড়ক। আমরা দুজনেই এখন বড় হবার স্বপ্ন দেখছি। কিছু একটা করতে হবে, কিন্তু সেটা কি দুজনেই ভালো জানি না। আমার তো যা অবস্থা, তাতে শেষ পর্যন্ত প্রাথমিক স্কুলের শিক্ষক হওয়া ছাড়া আর কি অবলম্বন থাকতে পারে। বাদশাহী সড়কে উঠে দুজনে পাশাপাশি যাচ্ছি। বাবা মুকুলকে ডেকে কি বললেন জানার কৌতূহল আছে, অথচ আমি নিজে আর যেচে কথাটা জানতে চাই না, এমন একটা ভাব দেখাচ্ছি। অন্য প্রসঙ্গ এসে গেল, পরীক্ষার রেজাল্ট কি হবে? ফেল করলেও যা এখন, পাশ করলেও তাই। কারণ প্রাথমিক স্কুলের চাকরির জন্য যে পড়াশোনা দরকার সেটা আমার আছে। কাজটা হয়ে গেলে এমনিতেই কলেজে পড়া বন্ধ হয়ে যাবে। আর এই কারণেই পরীর সঙ্গে আমার আর কোনো সংযোগ থাকবে না। কষ্টটা যত বড়, তার চেয়েও বড় বাবাকে নিদারুণ অভাব থেকে রক্ষা করা। মার সঙ্গে বাবার আজকাল একদম বনিবনা হচ্ছে না, যেন দুজনেই ক্ষিপ্ত হয়ে আছে। আর্থিক অনটন যে এর মূলে সেটা বুঝতে আমার অসুবিধা হয় না। মুকুল এক সময় গলা ছেড়ে গান ধরেছিল। মুকুল ভারী সুন্দর গায়। গানের চর্চা করলে সেও চৈতালির চেয়ে কম নাম করতে পারত না, আমার এমন মনে হয়। আসলে লেগে থাকা সেটাই আমাদের মধ্যে নেই। কবিতা লিখি, মুকুল কিংবা সুধীনবাবুরা শোনে। আমি জানি কিচ্ছু হয় না, অথচ সবাই অসাধারণ বলে একসঙ্গে হল্লা করতে থাকে। বুঝি না, এটা কি আমাকে খুশি করবার জন্য নাকি পরীকে? পরী আমার কবিতার অনুরাগী। পরী অখুশি হলে আত্মপ্রকাশের মাধ্যমটাই বন্ধ হয়ে যেতে পারে। কাগজ নিয়ে পরীর উৎসাহ কমে গেলে ওটা বের করা আমাদের পক্ষে কত শক্ত কাজ বুঝি। তখনই যেন আরো ক্ষোভ বাড়ে। আমরা ভাকুড়ি পার হয়ে সারগাছির দিকে যাচ্ছি। হু হু করে হাওয়া বইছে। 4-5 দিন বৃষ্টি হয়ে যাওয়ায় পুকুর নালা ডোবা জলে ভর্তি। কোথাও জমিতে জল জমে আছে, সেখানে চাষাবাদের কাজ চলছে। প্রকৃতি সবুজ সমারোহ নিয়ে যেন এখন আমাদের প্রতিদ্বন্দ্বী। আমরা চারপাশের গাছপালা মাঠ দেখতে দেখতে কোথায় যেন উধাও হয়ে যেতে চাইছি। সামনে কালভার্ট একটা। মুকুল বলল, এসো বসি। পাশে চায়ের দোকান। সে সাইকেলটা কালভার্টে দাঁড় করিয়ে 2টো চায়ের অর্ডার দিয়ে এলো। এসেই বলল, মেসোমশাই খুব ঘাবড়ে গেছেন। আমি বললাম, কেন,
তুমি নাকি গাছতলায় শুয়েছিলে, পিলু তোমাকে খুঁজে এনেছে বললেন? হ্যাঁ বললেন। এখন কি করি বলো তো মুকুল, তুমি কিছু জানো? তুমি কি বললে? কি বলবো, আমি বললাম ও কিছু না, আপনি ভাববেন না। কিছু না? কি করে বুঝলে? ওটা এ বয়সে হয়, আমারও হয়। তবে কি জানো, আমার মা বাবা কেউ বেঁচে নেই, থাকলে টের পেতেন। বৌদি বোঝে, বুঝে মজা পায়। বৌদির এক কথা, বিয়ে পাশ করলে কাজে ঢুকিয়ে দেবে দাদা, তারপর কাঁধে জোয়াল তুলে দেবে। সব রোগ নাকি তখন আমার সেরে যাবে। কবিতা ফবিতা সব মাথায়, কাগজ নিয়ে রাতসুয়ো যজ্ঞ বন্ধ। বৌদি ঠাট্টা করে বলেন, তখন একটাই হোম, তাতে দুপাশে দুজন, মাঝে হোমের কাঠ প্রজ্বলিত। আমাদের মধ্যে তখন একটাই কথা, ওম অগ্নয় সাহা, হে অগ্নি তুমি সব গ্রহণ করো। বৌদিটা বড্ড ফাজিল, আমার মুখ চোখ দেখে এখন বৌদি আরও মজা পায়। তুমি কি বলো বৌদিকে? বলেই ওসব বিয়ে ফিয়েতে আমি নেই। কবিতা, হাহা, সুচারু সব স্বপ্নের স্বাদ, কখন কি যে বনভূমি হয়ে যায়। আমার তোমার মাঝখানে এক সুবিশাল প্রাচীর, গন্ধরাজ লেবুর ঘ্রাণের মতো আমার বাসনা। ক্রমে বিস্তারিত মাঠ পার হয়ে সাদা জ্যোৎস্নায় দেখি তুমি আছো নগ্ন হয়ে, নত জানু আমি। বাহ, সুন্দর তো। তোমার মুখে শুনলে মনেই হয় না আমার লেখা। মুকুল চা খেতে খেতে হাসছে, বলল, জানো, চৈতালিকে দেখলে আমি কেন জানি তোমার এই কবিতাটা আওড়াই। দারুণ মানিয়ে গেছে। মুকুল বলল, একটা কবিতা লিখতে পারলে মনে হয় না সবই বড় অকিঞ্চন, আশাকুহকিনী। সবশেষে 2 লাইন কবিতার আরশিতে পৃথিবী অতীব মায়াবী। মনে হয় না তোমার? আমার কি মনে হয় কি বলবো, চুপ করে গেলাম। হেসে বলল, তখন চৈতালিকে আমার যেন ভিখারিনীর মতো মনে হয়। আমি সম্রাটের মতো সে ভিখারিনীর পাশে দাঁড়িয়ে বলছি, ওঠো, জাগো, হাত ধরো, চলো কোনো সাদা জ্যোৎস্নায় আলস্যের নদী অথবা সাগরে ডুব দিতে যাই। মুকুল সহসা কেমন গম্ভীর হয়ে গেল, ভালো মন্দ কিছু আর বলল না। সূর্য অস্ত যাচ্ছে ভাকুরির মাঠে, গাছপালার ছায়া দীর্ঘ হয়। আমরা 2 সাইকেল আরোহী বাড়ি ফিরি। আমরা কেউ আর কোনো কথা বলছি না। উভয়ে কেমন ফেরারি আসামির মতো নিজেদের গোপন করে রাখছি। মুকুল এক সময় বলল, মেসোমশাই খুব ঘাবড়ে গেছেন বিলু, পরীকে নিয়ে তার ভাবনা দেখা দিয়েছে বললেন। বলেই চুপ করে গেল। কি বললেন? না মানে, তুমি পরীকে নিয়ে কোনো ফ্যাসাদে পড়ে গেছো, তিনি ঠিক টের পেয়ে গেছেন। বাবা কি পরীর কথা কিছু বললেন? না। তবে দ্বিধা দেখা দিয়েছে। কিসের দ্বিধা? পরীকে নিয়ে তুমি খুব যন্ত্রণার মধ্যে আছো। মোটেই না। পরী বাড়ি গেলে তবে রাগ করো কেন? আমরাও তো যাই, তুমি তো রাগ করো না। আমি রাগ করতে যাব কেন? কিন্তু পরী পালিয়ে যায় জানো। 2-1 বার গেছে। এখনো যায়? কবে গেছিল? কালও গেছে। কখন? তুমি কখন বাড়ি থাকো না পরী ঠিক জানে। সকালবেলায় টিউশনিতে যাও, পরী সব খবর রাখে। আমি সকালবেলাতেই মিলে পড়াতে যাই। আজ সকালে যাওয়া হয়নি, সন্ধ্যায় যাব। কিন্তু পরী আসে অথচ কোনো খবরই পাই না, পিলু পর্যন্ত বলে না। পরী কি বাড়িতে আমার চেয়েও বেশি তাদের নিজের হয়ে গেছে? পরীর জেদের কাছে এভাবে পরাজিত হতে আমি রাজি না। আমার ভেতরটা সবার উপর কেমন ক্ষোভে হতাশায় ক্ষিপ্ত হয়ে ওঠে। মায়া, মা, বাবা, পিলুকে পরী হাত করে ফেলেছে। ভাবতেই কেন জানি মনে হলো পরীর ছলনা ভাঙতেই হবে, পরীকে আবার অপমান করতে হবে। কিন্তু মুশকিল, অপমানে পরীর চোখ যেমন জলে ভার হয়ে ওঠে, শুকিয়ে যেতেও তা সময় লাগে না। না হলে গোপনে সে কিছুতেই আমার অবর্তমানে আমাদের বাড়ি ফের যেতে সাহস পেত না।
আজকে কথাটা তুলতে হবে। কেন আসে? আমার যা কিছু অপছন্দ পড়ি তাই করে বেড়ায়। আমরা গরিব বলে সে ভেবেছেটা কি? কিন্তু মুকুল তখন বলছে, এই নিয়ে তুমি মেসোমশাইকে কিন্তু কিছু বলবে না, কথা দাও। আমরা ৫৫ তলার কালী মন্দিরের কাছে এসে গেছি। এখান থেকে মুকুল রেললাইন পার হয়ে শহরে চলে যাবে, আমি যাব কলোনিতে। বেড়াতে বের হলে আমাদের এই জায়গাটাতে থামতে হয়। সাইকেল থেকে নেমে মন্দিরের চাতালে বসে কোনোদিন গল্প করতে করতে রাত হয়ে যায়। জায়গাটা বড় নির্জন, কোনো দোকানপাট নেই। ডিস্ট্রিক্ট বোর্ডের অফিস রাস্তা পার হলে জঙ্গলের মধ্যে। পুরানো আমলের বাড়ি, কোনো কালে রাজরাজরাদের প্রাসাদ ছিল। সরকার থেকে ইজারা নিয়ে ডিস্ট্রিক্ট বোর্ডের অফিস। সন্ধ্যা হলেই পরিত্যক্ত বাসভূমির মতো লাগে। শহর থেকে সাইকেলে কেউ ফিরে যায় রাস্তা ধরে। সাইকেল, রিকশা এবং গরুর গাড়ির শব্দ পাওয়া যায়। আর দুপাশে গভীর জঙ্গল আর বিশাল সব আমবাগান। রাত হলে জোনাকি জ্বলে, দূরে দেখতে পাই লণ্ঠনের আলো। বাড়িটার দারোয়ানের কুঁড়ে ঘরে তখন একমাত্র আলো জ্বলে। মুকুলের বোধহয় এখানটায় আরও কিছু সময় কাটিয়ে যাবার ইচ্ছা। সে আমার দিকে তাকিয়ে বলল, বসো। আমার টিউশনি আছে, মনটাও ভালো নেই। পরীর জেদের কাছে বারবার হেরে যেতে আমি আর রাজি না। বললাম, আজ আর বসবো না, চলি। মেসোমশাইকে কিন্তু কিছু বলবে না। ঠিক আছে, বলবো না। মেসোমশাইয়ের অগাধ বিশ্বাস আমার উপর। জানি, বললে দুঃখ পাবেন। বললাম তো কিছু বলবো না। জানো, সেদিন পড়ি গঙ্গার ধারে কি সুন্দর গাইল। আমি জানি ভোট আসছে বলে এখন শহরে গায়ে গঞ্জে শুধু প্রচার চলছে। পরীর পার্টি এখানে সেখানে জনসভা করছে। পরী সেসব সভায় জ্বালাময়ী বক্তৃতা দেয়, যেন এক একটা কথা আগুনের ফুলকি হয়ে ওড়ে। তারপরে আমি কেন যে অবাক হয়ে যাই, শুনি পরী এসডিও সাহেবের জিপে কোথায় গেছে, হাওয়া খেতে বের হয়। একবার সাহেবটি নিজের বাড়িতেই কবিতার আসর বসিয়েছিল, সেই সঙ্গে রকমারি খাবারের ব্যবস্থা। সাহেবটির চেয়ে পরীরই যেন বাংলো বাড়িটাতে বেশি আধিপত্য। সে সেদিন আমার কবিতা পরপর আবৃত্তি করে বুঝিয়ে দিয়েছিল আমি সবার চেয়ে আলাদা তার কাছে। একপাশে আমি মাথা নিচু করে বসেছিলাম, পরীর দিকে ভালো করে তাকাতেও পারিনি সেদিন। আমি বললাম, কি গাইল? কোরাস। পরী গান গায় জানতাম না। বললাম, কোরাস মানে? পরীর সঙ্গে সবাই গলা মিলিয়ে গাইল। মাইকের সামনে পরী, পাশে সব পার্টির ছেলেরা। নদীর বিশাল চড়ে মঞ্চ, মানুষজনে ভর্তি। পরী অবলীলায় সংগ্রামী গান গেয়ে গেল। হাত তুলে যখন ওর সে সুন্দর গান মাইকে ভেসে আসছিল, তখন আমার যে কি গর্ব। পরী আমাদের পরী গাইছে। মাউন্ট ব্যাটেন সাহেবও, তুমি সাধের ব্যাটন কারে দিয়া যাও। জহর কান্দে, প্যাটেল কান্দে, কান্দে মৌলানায়। মাউন্ট ব্যাটেন সাহেবও, তুমি সাধের ব্যাটন কারে দিয়া যাও। জারি গানের সুর। সভার মানুষজন স্তব্ধ হয়ে শুনছে। লাল পাড়ের শাড়ি পরনে। নদীর ওপারে সূর্য অস্ত যাচ্ছে, সে এক বিশাল ব্যাপার। আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। তারপর যখন গাইল, এসো মুক্ত করো, মুক্ত করো অন্ধকারের এই দ্বার, তখন কি মনে হয়েছিল জানো? পরী আমাদের নয়, পরী অন্য জগতের বাসিন্দা, যেন অলৌকিক মহিমা তার সারা গানে বিরাজ করছে। মুকুল থামতে চাইছে না। পরীর প্রশংসা করতে পারলে সে আর কিছু চায় না। সহসা আমি কেন যে চিৎকার করে উঠলাম, থামো, থামো, রাবেশ, আমি কিচ্ছু শুনতে চাই না। পরী একটা বাজে মেয়ে, খারাপ মেয়ে, জেদি, অহংকারী। আমি পরীকে তোমার চেয়ে ভালো চিনি। একদম আর কোনো প্রশংসা না, আমাকে যেতে দাও। বলেই সাইকেলে উঠে পাগলের মতো দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটে চললাম। আমার কোনো হুঁশ ছিল না। হুঁশ এলো মিলের গেইটে এসে। এত দ্রুত সাইকেল আমি চালাই না। অন্ধকার রাস্তায় আমি কেমন পাগলের মতো ছুটে এসেছি, হাঁপাচ্ছি। সাইকেল থেকে নেমে কিছুক্ষণ রডে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকলাম। আমি কেমন নির্বিষ নিরুপায় এক মানুষ। হুঁশ ফিরে এলে যেন মিলের ঘণ্টা পড়ল, 7টার ঘণ্টা।
আমি অসহায় মানুষের মতো 20 টাকা মিলবে বলে টিউশনি করতে যাচ্ছি। নিজের অবস্থা সম্পর্কে সচেতন হতেই মনে হলো শরীর থেকেই সব পোকামাকড়ের বিষ ঝেড়ে ফেলা দরকার। পরি আমার কেউ না, আমি মুক্ত হতে চাইলাম। রুমালে মুখ মুছলাম। ঘামে জবজব করছে জামা প্যান্ট। সাইকেল ঠেলে ভিতরে ঢুকতে যাব, দেখি খোদ ম্যানেজার সাহেব দরজায় দাঁড়িয়ে। আমাকে দেখেই বিগলিত হাসি। এইমাত্র মিমির সঙ্গে ফোনে কথা হলো। এখানেও মিমি? আর ম্যানেজার সাহেব তো আমার সঙ্গে আজ পর্যন্ত একটা কথাও বলেননি। এভাবে আমাকে দেখে বিগলিত হাসিও হাসেননি। আমার সম্পর্কে কাকা হয়। বাবা তো প্রথমে যেদিন টিউশনিতে আসি বলে দিয়েছিলেন, ভূপাল তোমার সম্পর্কে কাকা হয়, প্রণাম করবে। আমি ভূপাল কেন, তার বাবাকেও প্রণাম করিনি। আমরা যে তাদের আত্মীয় হই বিষয়টাই যেন বড় হাস্যকর। আমার সম্পর্কে তারা কোনো খবর নেননি। নরেশ মামা ভূপালের বাবার কাছের মানুষ, সেই সুবাদে আমার পড়াবার অনুমতি মিলেছে। আসলে একটা উদ্বাস্তু পরিবারকে কিছুটা যেন সাহায্য করার মতো। কিন্তু আজ নীল রঙের বেতের চেয়ার দেখিয়ে আমার কাকাবাবুটি বললেন, বসো, তুমি আমাদের দেশের ছেলে জানতামই না, তোমরা তো আমাদের আত্মীয় হও। দেখি তখন তার বাবাও হাজির, যেন কত আপনার মানুষ। তুমি তো আচ্ছা ছেলে বিলু, তোমার বাবা আমার ভাইপো সম্পর্কে, অথচ এসব কিছুই তো বলনি। বলে কি, নরেশ মামা তো জানে আমাদের সঙ্গে লতায় পাতায় আত্মীয়তা আছে। আমি তখনও দাঁড়িয়ে আছি, কিছুটা ভ্যাবাচ্যাকা খেলে যা হয়। মিমির ফোন, আমার আত্মীয়, বসার ঘরে নিয়ে হাজির, এত কেন হচ্ছে? ভূপালের বাবাটি বলল, বসো, তোমার ঠাকুরদা বেঁচে থাকতে কত গেছি। তা তোমার ঠাকুরদার বড় টোল ছিল, মহামহোপাধ্যায় তিনি। তোমার ঠাকুরদার নাম ডাক ছিল, এক ডাকে সবাই চিনত। আমার বাবার নাম করে বলল, তোমার বাবা তো সেদিকে মারালই না। হাফ ব্যাগ খেলতে গিয়ে একবার মজুমপুরের স্কুলের মাঠে পা ভাঙল। এই ভূপাল এবং আরও সবাই মিলে তোমার বাবাকে বাড়ি দিয়ে এলো। আমার বাবা ফুটবল খেলোয়াড় ছিলেন আমি জানতামই না। বাবার কাছে কোনোদিন শুনিও নি, মাও কখনো বলেনি যে বাবা ফুটবল খেলতেন। তবে বাবা এখন যেভাবে ফুটবল খেলছেন তাতে আমার চাকরির খুবই দরকার।